হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজ হলো বুধবার, মানে এই সময়টা বুধবার সকাল 7টা বাজে। আমরা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোতে হবে। যেমনটি বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম আর কি, যে মঙ্গলবার পর্যন্ত বাবার বাড়িতে থাকবো, তারপর বুধবার মা মেয়ের বাড়িতে যাব আর একটা দিন মেয়ের কাছে থেকে তারপর বৃহস্পতিবার মিথিলা ধরে বাড়ি ফিরে আসবো। বাড়ি থেকে মা বাবা দাদা বৌমনি সকলেই বলছিল জানো তো, যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল যাস। আর তাছাড়া মেয়ের বাড়ি আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূর না, তবুও এতটা তাড়াতাড়ি কেন বেরোলাম বলো তো? ট্রেনে বিভৎস ভিড় হয়। যারা ওই কৃষ্ণনগর চাকদা রানাঘাট লাইনে থাকো তারা জানো যে কতটা ভিড় হয় ওই দিকে, আর গরম তো আছেই, তাই জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। ও তো এখানে আসতে পারবে। খুব মজা করলাম কটা দিন। গরম ছিল, লোডশেডিং ছিল, তবুও আনন্দে একটুও কিন্তু ভাটা পড়েনি। যদিও বোনেরা এবার থাকতে পারেনি, খুব অল্প সময়ের জন্য এসে ওরা যে যার বাড়িতে চলে গেছে, কিন্তু তবুও বাড়ির আর সকলে তো ছিল, সকলের সঙ্গে 3-4 দিন বেশ ভালো কাটলো। ওদিকে আর হয়েছে, এদিকে তোর বাড়ি যেতে পারবে, ওদিকে আর যেতে পারে। হ্যাঁ হ্যাঁ প্রতিবারই জানো তো ওই একই সিন। যখন আমরা ফিরে আসি ওই রাস্তার মোড়টাতে এসে সকলে এসে দাঁড়িয়ে থাকে। সবুজে সবুজে ঘেরা আমার ছোট্ট গ্রাম, যার আনাচে কানাচে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আবারও অনেক কটা দিনের অপেক্ষা। আবার যখন আমি আসব, তখন আমি আমার এই গ্রাম এবং আমার কাছের মানুষগুলোকে দেখতে পাবো। তবে হ্যাঁ, এখন থেকে না আর অতদিন দেরি দেরি করে আসবো না, যেটা মাঝখানে করেছি। বহু বছর আমি বছরের পর বছর বাবার বাড়িতে আসতে পারতাম না, কারণ তখন একটা মানুষের দায়িত্ব ছিল আমার উপরে। আর সেই দায়িত্ব কি করে এড়াই বলো? একটা মানুষ কতগুলো বছর অসহায়ের মতন জীবনযাপন করেছে, সেই মানুষটাকে কি করে একা ফেলে চলে আসি? সেই মানুষটার সর্বক্ষণের সঙ্গী যে আমি ছিলাম। তবে আমার মা বাবাও ভীষণ বুঝতো, রেগে যেত কখনো কখনো যে বিদেশ থেকেও প্রতি বছর মেয়েরা বাবার বাড়িতে আসে, আর আমার মেয়ে মাত্র 5-6 ঘন্টার দূরত্বে থাকে, সে বছরের পর বছর আসতে পারে না। তবে এত কিছুর মধ্যে জানো তো, মা বাবা একটা কথাতেই জব্দ হয়ে যেত আর চুপও হয়ে যেত। আর সেটা হলো এই যে, শিক্ষাটাই তো ভুল দিয়েছো। কখনো তো সেই শিক্ষা দেওনি যে দায়িত্ব কি করে এড়ানো যায়, চুপ কি করে থাকতে হয়, মানুষের অসহায় দেখেও কি করে চোখ বন্ধ করে থাকতে হয়, বা স্বার্থবাজি, স্বার্থপরতা বা পাওয়ার আশা না থাকলে সেখানে করব না। এই শিক্ষাগুলো তো মা বাবা তোমরা দুজনে তো আমাদেরকে দাওই নি, তাহলে এখন আর বলে কোনো লাভ নেই। তবে এটাও সত্যি যে বিয়ের এতগুলো বছর পর মোটামুটি সকল দায়িত্ব পালন করার পর আমি একটু হলেও এখন হালকা আছি। এবারে মাঝে মাঝেই বাবা মার কাছে আসব। এবারে আমার সংসার, সন্তান আর তারপর আমার মা বাবার প্রতিও আমার যা যা কর্তব্য আমি সেটা করতে চাই। আগেও করেছি, দূরে থেকেছি, তাই বলে আমার কর্তব্যে কিন্তু কখনো পিছোপা হয়নি। হ্যাঁ, যেটা দিতে পারিনি সেটা হলো সঙ্গ, সাথ। এবার চেষ্টা করব বছরে 2-3 বার অন্তত বাবার মার কাছে আসার, আর বাবা মাকেও বলেছি তোমরা অন্তত বছরে 2 বার আমার কাছে এসো। আমরা তো 2 বোন একসঙ্গে আছি, কোনো অসুবিধে নেই, মা বাবাকে 1 মাস রেখে দেবো। কিন্তু মা বাবাই জানো তো আসতে চায় না, ওদের ওই গ্রাম বাড়ি ভীষণ প্রিয়, কোথাও বেরোতে চায় না জানো তো, বহুবার বলেছি। আর বন্ধুরা, তোমরাই দেখো, তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছে টিকিট কেটে এই দেখো এখন শান্তিপুর লোকাল ধরে নিয়েছি, শান্তিপুর শিয়ালদা লোকালটা পেয়ে গেছি। তবে এবার ট্রেনে উঠে জানো তো অবাকও হয়েছি। এই লাইনের ট্রেনে কখনো বসার জায়গা তো পাওয়াই যায় না, আর যদি বা যায় সেটা অনেক ভাগ্যর ব্যাপার। তবে হ্যাঁ, দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না। আমরা তো ভেসে ভেসে যাতায়াত করি এই ট্রেনে, এই প্রথম জানো তো সুষ্ঠুভাবে দাঁড়ানোর জায়গা পেয়েছি, মানে ট্রেনটা একটু হলেও কম ভিড় ছিল। আর আমরা তো নৈহাটি স্টেশন পৌঁছেও গেছি, আর ওখান থেকে না একটা রিক্সা করে নিয়েছি, রিক্সা করে এখন যাচ্ছি বড়মার ঘাটে। আর গোটা রাস্তাটা দেখো, গোটা রাস্তাটাই যেন বড় মায়ের।
পুরো রাস্তাতে না দুধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট দোকান, প্রসাদ, ফুল সব কিছু বিক্রি করছে। আর সেখান থেকে ভক্তজনেরা কিনে কিনে বড় মায়ের ওখানে পুজো দিচ্ছে। কতজনকে দেখো পুজো দিতে দেখছি, কিন্তু আমি যে কবে পুজো দেবো জানি না। মেয়েও জানো তো একদিন এসে পুজো দিয়ে গেছে, কিন্তু আমার না আর দেওয়া হয়নি। কতবার দেখো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আসছি। এক সময় জানো তো মোবাইলে দেখতাম, দেখে দেখে প্রণাম করতাম, এখনও করি। আর সেই মায়ের দুয়ার দিয়ে যাচ্ছি আসছি, কিন্তু একবারও না সুযোগ হচ্ছে না মাকে একটু পুজো দিই। দেখা যাক একটা বছর হয়ে গেলে তখন যদি দিতে পারি। আর এখন জানো তো ওই 8:15 মতো বাজে, আমাদের মা মেয়ে দুজনেরই না খিদে পেয়ে গেছে। কারণ ঘর থেকে তো অনেকটা সকালে বেরিয়ে এসেছি, হাজার বলা সত্ত্বেও অত সকালে কি খেয়ে বেরোবো বলো, কিছুই তো খেয়ে বেরোয়নি। এবারে খিদে পেয়ে গেছে, তাই এই বড় মায়ের মন্দিরের সামনেই জানো তো অনেক কচুরির দোকান। ওখান থেকে মা মেয়ে আগে কচুরি খেলাম, তারপর দুটো আইসক্রিম কিনলাম, কারণ আমিও আইসক্রিম খেতে খুব ভালোবাসি আর মেয়েও না আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আর তারপর গরমও লাগছিল খুব, আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগছিল। আর আমাদের আইসক্রিম খাওয়া তো হয়ে গেছে, আর তারপরে আমরা টিকিট কেটে এই দেখো লঞ্চও পেয়ে গেছি। তবে জানো তো আগের দিন যে লঞ্চটাতে আসলাম না, সেটা জানো তো এতটাও সুন্দর ছিল না, আর এত বসার জায়গাও ছিল না। এই লঞ্চটা না একদম পুরো জাহাজের মতো, কি সুন্দর দেখো, পুরো বাসের মতো একদম সিট করে দেওয়া আছে গোটা লঞ্চটাতে। লোকজনের জানো তো বসতে একটু অসুবিধে হচ্ছে না। আর যে কটা সিট ঠিক ততজনই জানো তো প্যাসেঞ্জার নিল, আর তারপর লঞ্চটা ছেড়ে দিল। সিস্টেমটা আমার ভীষণ সুন্দর লাগলো। পৌঁছে গেছি আমরা এপারে, মানে চুচুড়া পৌঁছে গেছি। আর মেয়ে আগে থেকেই ফোন করে দিয়েছিল, ও যে টোটোটাতে করে যাতায়াত করে তাকে ফোন করে দিয়েছিল। ওই দেখো টোটোটা আসছে, আর যে টোটো চালায় তার নাম হলো বাবু। হেয়ার ব্যান্ড মাথায় যে একদম হিরোইন সেজে রয়েছে। একটা কথা জানি, কাজ কিন্তু কোনোটাই কম নয়, কাজ সবই বেশি, কথাটা বলছি। মেনটেন করাটা হচ্ছে সবথেকে বড় কথা। আমরা ঘন্টাখানেকের উপরে হলো মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। আর একদিকে দেখো আমাদের এখানে জোর কদমে গল্পের আসর বসেছে, আর সঙ্গে আম খাওয়া হচ্ছে। আমি সকলকে আম কেটেও দিচ্ছি, আবার নিজেও খাচ্ছি। এই দেখো আমার বিয়ান মশাই, মেয়ে, তারপর মেয়েকে কাজে কাজে যিনি হেল্প করেন, মেয়ে ওনাকে ঠাকুমা বলে ডাকেন, আমি মাসিমা বলেই ডাকলাম। আমি ওনাকেই প্রথম দেখলাম। আর ওইদিকে ওই যে দিদি বসে আছে, যাকে মেয়ে পিসি বলে ডাকে, মেয়ে রান্নাবান্না করে দেয়। আলু পটল করেছি, চিংড়ি মাছ দিয়ে, দেখতে তো হেভি হয়েছে। এই যে শাক ভাজা করেছি, ডাল, ভাত খাই করো। একদম অনেক অনেক রান্না। তুমি ছিলে বলে আমার মেয়ে মানে সত্যি কথা খুব হেল্প হলো। আমি যখন ওখান থেকে মেয়ে আসবে না, আমি ভাবতাম যে আমার মেয়ের কী হবে, ওখানে একা একা যাচ্ছে। মেয়ে শিফটিংয়ের সময় জানো তো প্রচণ্ড চিন্তা হচ্ছিল যে কী করে সকল কিছু সামলাবে। ও তো অতটাও কিছু পারে না, আর ছেলেরা তো বাইরে বাইরে ডিউটি করে, ওদের তো অতটাও সময় নেই। কিন্তু ওই যে কথাই আছে না, যার কেউ না থাকে তার মা কালী আছে। নুনটা দেখবো তারা। হ্যাঁ ঠিক আছে, একদম দারুণ হয়েছে। আর একটু ঝোল ঝোলও হয়েছে, ভালো হয়েছে, ভাত মেখে খাওয়া যাবে। না এইরকম রসটা রাখতে হবে, এটা বাটা মাছ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম কেন শুকনো করবো। এখন বেলা 2টো বাজে, বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রসেনজিৎ তো আসেনি, ও আগামীকাল আসবে। আমি আর মেয়ে এখন খেতে বসেছি। আর দিদির রান্নাগুলোর কথা কি বলবো, অসাধারণ রান্না। আমি আমার যখন প্রথমবার যখন মেয়ের বাড়িতে এসেছিলাম, তখনও বলেছিলাম যে অসাধারণ রান্না করে দিদি। এবারও জানো তো অপূর্ব করেছে। যেমন বাটা মাছের ঝালটা করেছে, তেমনি আলু পটল চিংড়ি দিয়ে অদ্ভুত রান্না করেছে। আর শাকটাও না দারুণ হয়েছে। মোট কথা মানুষটার হাতের রান্নাটাই জানো তো খুব ভালো, খুব সুন্দর রান্না করে। দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বাজে। মেয়ে চা করে শ্বশুর শাশুড়িকে দিয়ে দিল, আর আমি চা খেলাম না, কারণ আমার এত গরমে তো চা খেতে ভাল লাগে না, তাই জন্যে খেলাম না। তারপর দুইজনে রেডি হয়ে একটু বাজারে বেরিয়েছি। প্রথমে যাব স্মার্ট বাজারে, মেয়ে বলল কিছু কেনাকাটা আছে ওর, তো প্রথমে সেখানেই যাব। আর স্মার্ট বাজারটা না মেয়ের বাড়ির কাছাকাছি, একদম হাঁটা পথে, তাই জন্যে না দুইজনেই হেঁটেই বাজারে যাচ্ছি।
মিনিট 5-7 হাঁটার পরই বাজারে পৌঁছে গেলাম। এই দেখো স্মার্ট বাজার। বাজারটা কত বড় জানো তো, আর প্রচুর জিনিস। আমার তো খুব ভাল লাগলো। তবে আমি নিজে কিছু জানো তো কিনিনি। মেয়ে অনেকবার বলছিল এটা নাও ওটা নাও, কিন্তু দেখলাম বেকার, নিয়ে লাভ নেই। যা আছে জিনিস সেগুলোই ব্যবহার হয় না, আর এক্সট্রা জিনিস কিনে কি করব বলো? যখন দরকার লাগবে তখন কিনে নেবো। সুন্দর কিউট কিউট প্রেসার কুকার সব এরকম নেবে। দেখো এটা হকিন্সের, এটা নাকি এটা না একটা কেন? মেয়ের যা যা কেনাকাটার ছিল সেগুলো তো কেনা হয়ে গেছে। এবারে দেখো আমরা বিল মেটাতে এসেছি। আর মেয়ে আগেই জানো তো বাবুকে খবর দিয়ে দিয়েছিল, ও টোটো নিয়ে চলেও এসছে। আমরা না এখান থেকে যাব মেলাতে। মেয়ের বাড়ির কাছাকাছি জানো তো একটা দুর্গা মন্দির আছে, আর সেখানে জামাই ষষ্ঠীর দিন থেকে মানে ষষ্ঠী পুজো থেকে পুরো দশমী পর্যন্ত দুর্গা পুজো হয়। আর এই পুজো উপলক্ষে সেখানে মেলাও বসে। আর আজ হলো নবমী, আর আগামীকাল বৃহস্পতিবার দশমী। ব্যাস, পুজোও শেষ, মেলাও শেষ। মেলাটা জানো তো মেয়ের বাড়ির একদম কাছাকাছি, ওই মিনিট 5-7 থেকেই হবে। কিন্তু আমরা তো জায়গাটা চিনি না, তাই জন্য বাবুর টোটোতে করে এলাম। আমরা তো মেলাতে পৌঁছে গেছি। আর দেখো মন্দিরটার নাম হলো শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মন্দির। কত বড় মন্দির দেখো, আর কত সুন্দর সাজানো। কিন্তু হলে কি হবে, খুব ভালো করে দেখতেই পেলাম না, এত ভিড় যে মা দুর্গার কাছে তো পৌঁছাতেই পারলাম না। দূর থেকেই দেখলাম আর দূর থেকেই প্রণাম করলাম জানো তো। মা দুর্গাকে প্রণাম করেই আমরা চলে এসেছি মেলার ভেতরে। মেয়ে এই সংসারের টুকিটাকি জিনিসই দেখছে। ওর তো নতুন সংসার, ওর এখন টুকিটাকি অনেক কিছু সংসারের দরকার। আর যত নিজে হাতে সংসারটাকে সাজাবে না, ততই জানো তো সংসারের প্রতি মায়া আসবে, সংসারটা নিজের মনে হবে, বাড়িটা নিজের মনে হবে। মেয়ের ঘরের টুকিটাকি জিনিস কেনার মাঝেই জানো তো একটা শান্তিনিকেতনী দোকান পেলাম, যেই দোকানটার নাম হলো সোনাঝুরি। সেখানে এই যে মেয়ের এই রং বেরঙের চুড়িগুলো খুব পছন্দ হয়েছে, তো সেগুলোই ও 4টে কিনলো। হ্যাঁ, 4টেই কিনলো। 4টে কিনলো না, 6টা নিল 100 টাকা। এই দোকানটা থেকে কিনলো। আমাকেও বলছিল, আমি কিনলাম না, কারণ আমার জানো তো ওই চুড়িগুলো আছে। আর জানো পুরো মেলাটা কত সুন্দর সাজিয়েছিল, পুরো পুকুরটাতে কত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছিল। কিন্তু সেইভাবে জানো তো দেখতেই পেলাম না। এত ভিড় জানো তো মেলাটাতে। আর মেলাটা না পুরো খোলা মাঠের উপর না, মেলাটা না অলিগলি জুড়ে, প্রচুর এলাকা জুড়ে মেলা, কিন্তু অলিগলি জুড়ে। তাই জন্য জানো তো আরও ভিড়। বেশিক্ষণ আমরা তো মেলাতে থাকিই নি। মেয়ের ওই টুকিটাকি জিনিস কেনার পর জানো তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর তারপর ফুচকা খেলাম। ফুচকাতে অসুবিধা হয়নি, ওই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া আমার যে কি মারাত্মক আকার নিয়েছে তার পরবর্তীকালে তোমাদেরকে পরে বলছি। যাই হোক, আমরা তারপর ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর একটু ফুচকা খেয়ে বেরিয়ে এলাম। একটু জিলেবি নেওয়ার ইচ্ছে ছিল জানো তো, মেলা থেকে যাচ্ছি আর ওদিকে ঘরে বিয়ান আছে, তাদের জন্য যে একটু জিলেবি নেব। এত ভিড় জানো তো, জিলেবির দোকান অবধি পৌঁছাতেই পারলাম না। অগত্যা জানো তো রাস্তা থেকে, মানে একদম মেলার শেষে আর কি, রাস্তা থেকে আমরা এই যেখান থেকে পপকর্ন নিলাম, 2 প্যাকেট পপকর্ন নিয়ে তারপরে বাড়িতে গেলাম। আর বন্ধুরা, আমি এই ভিডিওটা যেই মুহূর্তে এডিট করছি বা ভয়েস দিচ্ছি, সেই মুহূর্তে জানো তো আমি আমার বাড়িতে পৌঁছে গেছি রূপনারায়ণপুরে। আমি বৃহস্পতিবার দিন বিকেলে মিথিলাতেই পৌঁছে গেছি। কিন্তু বাড়িতে পৌঁছানোর পরেই জানো তো প্রচণ্ড সর্দি আর গা হাত পা ব্যথা, মানে জ্বরের সব রকম সিমটম আছে, কিন্তু জ্বরটা যে খুব একটা এসছে তা নয়। মাথা দপদপ করছে, গা হাত পা ব্যথা করছে, বিছানা থেকে উঠতে পারছি না জানো তো। পুরো ঠান্ডা গরম লেগে গেছে জানো তো। আর ভাগ্যিস আমার এই ভিডিওগুলো করা ছিল, তাই কোনো রকমে এডিট করে করে পোস্ট করছি, নইলে তো আমার ভিডিও বন্ধ করেই রাখতে হতো। দুনিয়া সংসারের জিনিস নিয়ে এসছে। মগ, তার নুনদানি, শ্যাম্পু, সাবান, ওটস, মশলার কৌটো। এই কৌটো আরেকটা, হ্যাঁ এই তো, দেখো সব নিয়ে এসছে। যা মগগুলো নিয়ে যা, বাথরুমে রেখে দে। আর এখন বেশ খানিকটা রাত হয়ে গেছে। বিয়াই আর বেয়ান দুজনেরই না খাওয়া দাওয়া হয়ে গেছে। ওনারা তো একটু বয়স্ক মানুষ, মেয়ে তাড়াতাড়ি ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছে।
এবারে আমি আর মেয়ে খাবো। আর খাওয়ার আগে জানো তো, মেয়ে যে কটা জিনিস মেলা থেকে এনেছিল ধুয়ে দিচ্ছে। মেয়েই ধুতো, কিন্তু আমি যখন আছি ভাবলাম আমিই ধুয়ে দিই। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।